চৌধুরীর প্রেজেন্সে ফুটবলের যে একটা মানে আমি বলবো একটা ব্লাস্ট হয়েছে, সমগ্র দেশে ফুটবলের একটা ডিফারেন্ট আমেজ এসছে। আপনি দেখেন হামজার পরে কিন্তু সমিত এসছে, তারপরে ইনবিটুইন ফাহমিদুল এসছে, তারপরে জায়ান এসছে, এবং আপনি এবছর দেখবেন বেশ কিছু অরিজিনাল প্লেয়ার্স আসবে। ফুটবলে যে ডিউ জায়গাটা হওয়া উচিত সামহাও ফুটবল সেখান থেকে একটু সরে গিয়েছিল। এটা সত্যি কথা, আমি যখন বিএফএফ এর বাইরে ছিলাম আমারও ধারণা ছিল না যে ফুটবল করতে কত খরচ হয়। স্পেশালি আমি লাস্ট অনারেবল অ্যাডভাইজার সাহেবের কথা বলবো, আসিফ সাহেব, উনি কিন্তু ওনার আমলে আমাদের ফুটবলকে বেশ কিছু ভালো সাপোর্ট দিয়েছে। গত বছর কিন্তু সরকারের সহায়তায় এবং আমাদের কিছু স্পন্সরের সহায়তায় আমরা ন্যাশনাল আন্ডার-15 করেছি, জাতীয় আন্ডার-15, যে সমগ্র দেশ থেকে যেন আমাদের আন্ডার-15 প্লেয়ার পুল চলে আসে। আমাদের সঙ্গে আজকে আছেন একজন বিশেষ অতিথি, আপনারা সবাই তাকে চেনেন, বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। আমরা তার সাথে কথা বলবো, ফুটবল নিয়ে গল্প বলবো। ফাহাদ ভাই, বাংলাদেশ ফুটবলের বর্তমান পরিস্থিতিটা সবাই জানে যে বেশ ভালো করছে বাংলাদেশ ফুটবল, একটা নবজাগরণী হয়েছে বলা চলে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? প্রথমে ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে ধন্যবাদ জানাতে চাই। ডেফিনেটলি আমরা খুবই ফরচুনেট এবং প্রিভিলেজ বলতে পারি যে আমাদের যে টেনিউর, যেটা এখন 1 বছর 3 মাসের মতো হচ্ছে অলমোস্ট, সো এই সময়টাতে ফুটবলের একটি নবজাগরণ হয়েছে। এবং একই সাথে আপনি দেখেন ন্যাশনাল টিম বলেন, ইউথ টিম বলেন, গ্রাসরুট বলেন, প্রতিটি ক্ষেত্রে এত ফুটবল আগে খুব কমই হয়েছে সত্যি কথা। সো ডেফিনেটলি ইটস এ ভেরি পজিটিভ থিং, বিকজ ফুটবল আপনি জানেন যে বিশ্বের টপ স্পোর্টস, এর কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশ এবং বাংলাদেশি আমরা যারা আছি, উই আর অল ফুটবল ফ্যানাটিক নেশন আমি বলতে পারি। সো ডেফিনেটলি ফুটবলে যে ডিউ জায়গাটা হওয়া উচিত সামহাও ফুটবল সেখান থেকে একটু সরে গিয়েছিল। সো থ্যাঙ্কফুলি গত বছর আমি বলতে পারি যে সেই নবজাগরণ হয়েছে এবং ফুটবলের ট্রু যে স্থানটা যাওয়ার কথা আমি বিশ্বাস করি তার কাছাকাছি আছে। আমাদের আরো কাজ করতে হবে যেন এটা ইনশাল্লাহ আরো এলিভেট হয় ইনশাল্লাহ। ভাইয়া, আমরা দেখেছি যে একটা সময় বাংলাদেশের ফুটবল মানে মাঠে অনেক দর্শক থাকতো, ক্রাউড থাকতো, বাট একটা সার্টেন টাইমে যে ওই জিনিসটা ভাটা পড়েছিল। আমরা দেখলাম যে ভারত ম্যাচ, সিঙ্গাপুর ম্যাচ, যেই ম্যাচগুলো আমাদের দেশের মাটিতে হয়েছে, টিকিটের জন্য দর্শকদের একটা মানে হাহাকার ছিল, মাঠে আবার দর্শকরা ফিরেছে। এই জিনিসটা মানে আপনাদের মানে কতটুকু সফল মনে হয় যে না আপনারা মাঠে দর্শক আনতে পেরেছেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমি বিশ্বাস করি যে এটা হচ্ছে অত্যন্ত পজিটিভ এবং একটা গ্রেট সাকসেস। বাট এই সাকসেসটা কিন্তু আমাদের না, এই সাকসেসটা হচ্ছে ফুটবল ফ্যানদের, বিকজ তারাই কিন্তু তারা মাঠে এসে তাদের দলকে সাপোর্ট করেছে। সো আমি হেডস অফ জানাই এবং আমি ক্রেডিট দিই আমার ফুটবল ফ্যানদেরকে। বাট ডেফিনেটলি বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা বিশাল সাকসেস, বিকজ এটাই ফুটবল যে আপনার টিকেটের জন্য ঘোরাঘুরি হবে, মাঠ ভরে যাবে, মাঠে ফ্যান্সরা চিৎকার করবে, তার দলকে সাপোর্ট করবে। দিস ইজ হোয়াট ফুটবল ইজ। সো আমার মনে হয় সেই ফুটবলের একটা গ্লিম্পস আমরা গত বছর দেখতে পেয়েছি আমাদের হোম ম্যাচগুলিতে, যখন হংকং, সিঙ্গাপুর অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশে খেলে গেল। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ভেরি পজিটিভ অ্যান্ড ইটস এ গ্রেট সাকসেস। যে কোনো স্পোর্টস রান করার ক্ষেত্রে ডেফিনেটলি ওই স্পোর্টসটা থেকে রেভিনিউ প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন হয়, যেহেতু আপনি মার্কেটিং কমিটিতেও আছেন। ওই যে দর্শকরা এসেছে মাঠে, এই যে আর্নটা হয়েছে, এটা কি ভবিষ্যতে ফুটবলের উন্নয়নের জন্য কতটুকু এফেক্টিভ হবে? অসম্ভব এফেক্টিভ। আমি আপনাকে বলি, আপনি একদম ঠিক বলেছেন যে কোনো স্পোর্টসে রেভিনিউ ছাড়া কখনো স্পোর্টস হতে পারে না। আর ফুটবল ইন পার্টিকুলার আমাদের কাছে দেখে মনে হয় যে ফুটবল তো ভাই একটা বল দিলে হয়ে যায়, উইচ ইজ ট্রু। একটা বল আর একটা ছোট মাঠ, একটা ছোট জায়গা হলে কিন্তু ফুটবল হয়ে যায়। বাট আপনি যখন সেটা প্রফেশনাল লেভেলে খেলবেন সেটার কিন্তু ইনভেস্টমেন্টটা অনেক বেশি। এটা সত্যি কথা, আমি যখন বিএফএফ এর বাইরে ছিলাম আমারও ধারণা ছিল না যে ফুটবল করতে কত খরচ হয়। সো ডেফিনেটলি এনি রেভিনিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আর আপনি দেখেন যদি ফুটবল কাপ যদি চিন্তা করেন এটার রেভিনিউ স্ট্রিমগুলি কী কী হতে পারে। একটা হতে পারে আপনার সরকার, পাবলিক স্পেন্ডিং, যে সরকার থেকে আপনাকে সাপোর্ট দেবে, যেটা সত্যি কথা হচ্ছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, স্পেশালি আমি লাস্ট অনারেবল অ্যাডভাইজার সাহেবের কথা বলবো, আসিফ সাহেব, উনি কিন্তু ওনার আমলে আমাদের ফুটবলকে বেশ কিছু ভালো সাপোর্ট দিয়েছে। স্পেশালি একটা জাতীয় চ্যাম্পিয়ন লিগ করেছে আন্ডার দ্য তারুণ্যের উৎসব, উইচ ওয়াজ ভেরি নাইস অফ হিম, অ্যান্ড তারপর আমাদের সাপোর্ট দিয়েছে। দেন ইউ আর টকিং অ্যাবাউট আমাদের ফিফা এফসি থেকে যে ফান্ডটা আসে, ওটা খুব একটা সিগনিফিকেন্ট না, বিকজ ওটা মূলত আসে অপারেশনসের জন্য, অর্থাৎ আপনার ফেডারেশন চালানোর খরচ, মেজর কিছু টুর্নামেন্টের খরচ, দ্যাটস অ্যাবাউট ইট।
বাট তারপরে কিন্তু হচ্ছে আদার রেভিনিউ স্ট্রিম, যেটা হচ্ছে স্পন্সর্স অ্যান্ড টিকেটস। এবং আমি আপনাকে জাস্ট একটু উদাহরণ দিতে পারি যে আমাদের নেইবারিং কান্ট্রি নেপাল, নেপালের কিন্তু ফেডারেশনের একটা বড় ইনকাম আসে তাদের টিকিট রেভিনিউ থেকে, যেটা আনফর্চুনেটলি কিন্তু বাংলাদেশে কখনো ছিল না অ্যাজ সাচ। তো এই তিনটা ম্যাচে সিঙ্গাপুর, হংকং এন্ড ইন্ডিয়া, আমরা কিন্তু সেই টিকিট রেভিনিউ স্ট্রিমটা আবার শুরু করতে পেরেছি ফুটবলের জন্য, যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এগেইন অত্যন্ত ইতিবাচক, কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের রেভিনিউ স্ট্রিম আপনার যত বাড়বে ততই আপনি বেটার ফুটবল করতে পারবেন, বিকজ ফুটবলের জন্য ইউ জেনুইনলি ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট এমনি আপনার কাছে আসবে না, সো সেটা জন্য কাজ করতে হবে, সেটা আমরা চেষ্টা করছি। ভাইয়া, হামজা, সমিত, ফাহমিদুল এই নামগুলো সবসময় আসে, কেননা ওরা আসার পর থেকে বাংলাদেশের ফুটবলে একটা নবজাগরণ তৈরি হয়েছে। এই জিনিসটা ধরে রাখার জন্য সামনে কি আরো মানে ভালো ভালো প্লেয়ার বা বড় বড় প্রজেক্ট যেখান থেকে প্লেয়ার বের হবে, সেই জিনিসটার দিকে কি আপনারা নজর দিচ্ছেন কিনা? দেখুন, এখানে দুটো বিষয় আছে। একটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, ডেফিনেটলি হামজার ইনক্লুশন অ্যাকচুয়ালি স্পার্কড এই নবজাগরণটা, এইটা কোনো সন্দেহ নাই। বিকজ হামজা চৌধুরীর প্রেজেন্সে ফুটবলের যে একটা মানে আমি বলবো একটা ব্লাস্ট হয়েছে, সমগ্র দেশে ফুটবলের একটা ডিফারেন্ট আমেজ এসছে, এটা আনবিলিভেবল সত্যি কথা। সো 100% ক্রেডিট গোস টু হামজা। বাট আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে এটা ধরে রাখার জন্য, সো এটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের অ্যাজ এ ফেডারেশন। সো সেটার জন্য আমার কি করতে হবে, সেটার জন্য আমার হামজার আপনি তো আর একটা হামজা পাবেন না, বাট এরকম ভালো ট্যালেন্টেড প্লেয়ার নট অনলি ফ্রম এব্রড, আপনাকে দেশ থেকে খুঁজতে হবে। দেশি এবং বিদেশি অরিজিন প্লেয়ার যাদেরকে বলি, সেটার কম্বিনেশন নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা আমরা করছি। আপনি দেখেন হামজার পরে কিন্তু সমিত এসছে, তারপরে ইন বিটুইন ফাহমিদুল এসছে, তারপরে জায়ান এসছে, এবং আপনি এবছর দেখবেন বেশ কিছু অরিজিন প্লেয়ার্স আসবে। সো এটা একটা চলমান প্রক্রিয়া, যেটা আমাকে করতে হবে, নট নবজাগরণ ধরে রাখার জন্য তা নয়, কিন্তু আমার ন্যাশনাল টিম কিংবা আমার ন্যাশনাল ইউথ টিমের পারফরমেন্সটাকে ইনশিওর করার জন্য, বিকজ আমরা কাজ করি দলের জন্য। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে আমাদেরকে এই নবজাগরণকে ধরে রাখার জন্য অ্যাজ এ ফেডারেশন আমাদের স্টেক হোল্ডারের সাথে ভালো করে কাজ করতে হবে, নাহলে কিন্তু ওরা আমার সাথে থাকবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে কোনো ফেডারেশনের মতো ফুটবল ফেডারেশনও ইটস এ মাল্টি লেয়ার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। একদিকে আছে আপনার প্লেয়ার ম্যানেজমেন্ট, বোথ হোম অ্যান্ড অ্যাব্রড, তারপর আপনার পার্টনার্স ম্যানেজমেন্ট, সেটা গভর্নমেন্ট হয়, প্রাইভেট সেক্টর হয়, স্পন্সর্স হয়, হোয়াট এভার ইউ সে। তারপর আপনার ভেনিউ অ্যান্ড ম্যাচেস ম্যানেজমেন্ট। এই যে মনে করেন সিঙ্গাপুর খেলাটা ছিল আমাদের ফার্স্ট হোম ম্যাচ, যেখানে আমরা বলতে পারেন একটা ইতিহাস করেছি যে এতদিন পরে ফুল হাউস স্টেডিয়াম। বাট আমরা যদি সেই আয়োজনটা ভালো করতে না পারতাম, তাহলে কিন্তু পরে আর কেউ আসতো না, স্পন্সর আসতো না, দর্শকও আসতো না, মানুষ কিন্তু মুখ ফিরে নিত। বাট আল্লাহর কাছে অনেক শুকর, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু হংকং ম্যাচে আমাদের ম্যানেজমেন্টটা আরো ভালো হয়েছে। ইন্ডিয়া ম্যাচে ইট ওয়াজ ইভেন বেটার। এবং ইন্ডিয়া ম্যাচে প্র্যাকটিক্যালি আমি বলি যে সিঙ্গেল কোনো স্পোর্টিং ইভেন্টে এই ধরনের অ্যাটেনশন এবং অ্যাট্রাকশন কিন্তু বাংলাদেশে খুব কম হয়েছে। সো ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। সো এইগুলিকে আমাকে ধরে রাখতে হবে। আমার প্লেয়ার ম্যানেজমেন্ট বলেন, পার্টনার্স ম্যানেজমেন্ট বলেন, গেম ম্যানেজমেন্ট বলেন, এগুলিকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ধরে আপনাকে কাজ করতে হবে, তাহলে কালেকটিভলি আপনি নবজাগরণটা ধরে রাখতে পারবেন। আরেকটা বিষয়, হামজা, ফাহমিদুল ওদের কথা তো বললাম, বাট ওরা তো ডেফিনেটলি একটা সার্টেন টাইম পর্যন্ত সার্ভিস দিতে পারবে। আমার তো মানে ফিউচারের কথা চিন্তা তো ডেফিনেটলি করতেই হবে বাংলাদেশের ফুটবলের বেটারমেন্টের জন্য। তো সেক্ষেত্রে প্লেয়ার বের করতে হলে ক্লাবগুলো বা বিভিন্ন একাডেমি বা বিভিন্ন কোর্স চালু করা লাগবে, যেখান থেকে আমার প্লেয়ার বের হবে। তো এই ধরনের কোনো চিন্তাভাবনা কি বাফুফের আছে কিনা, যে বিভিন্ন জায়গায় মানে বিকেন্দ্রীকরণ পুরো দেশের মধ্যে ফুটবলটা ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের কোনো চিন্তাভাবনা বা প্রজেক্ট সামনে আপনাদের চিন্তাভাবনা করছেন কি? জি শিওর। এখানে প্রথমে একটু বলতে চাই, এটা সরাসরি আমাদের দুটো কমিটি আছে, ডেভেলপমেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি, যারা এটা নিয়ে কিন্তু কাজ করছে। আপনি দেখবেন গত বছর কিন্তু সরকারের সহায়তায় এবং আমাদের কিছু স্পন্সরের সহায়তায় আমরা ন্যাশনাল আন্ডার-15 করেছি, জাতীয় আন্ডার-15। সেটা কিন্তু এই পারপাসেই যে সমগ্র দেশ থেকে যেন আমাদের আন্ডার-15 প্লেয়ার পুল চলে আসে। এখন কিন্তু আন্ডার-17টা চলছে, সিমিলার একটা প্রজেক্ট। এই দুটো প্রজেক্টে কিন্তু তাবিদ আওয়াল সাহেবের যে কমিটি, তাবিদ আওয়াল সাহেবের নেতৃত্বে হয়েছে। সো দিস ইজ টু মেজর প্রজেক্ট আমি বলবো। এছাড়া আমাদের ডেভেলপমেন্ট কমিটি, যেটা আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জাহিদ ভাই লিড করেন, ওনার আন্ডারে কিন্তু সকল একাডেমি নিয়ে কাজ হয়। এবং আপনি দেখবেন ইউথ টিমগুলিকে নিয়ে রেগুলার কাজ করে যাচ্ছেন।
ইউথ টিমের সেপারেট কোচিং স্টাফ আছে, ইউথ টিমরা হোম এন্ড খেলতে যাচ্ছে। আপনি দেখেছেন গতবার আন্ডার-23 আমরা বাহরাইনে গিয়েছিলাম, এবং এই বছর আমি দেখেছি ওনার প্ল্যান আরো এটা বাড়বে ইনশাল্লাহ। সো ডেফিনেটলি গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে আমাদের ডেভেলপমেন্ট কমিটি একদম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক সময় এটা ভিজিবল হয় না, কারণ আমরা তো আসলে ওই বড় নাম নিয়ে ব্যস্ত থাকতে চাই, বাট আপনি কাজ চলছে ডেফিনেটলি। আর আমি মনে করি আমাদের সম্মানিত সভাপতি এই যে দুটো প্রজেক্ট, ন্যাশনাল আন্ডার-15 এবং ন্যাশনাল আন্ডার-17, এটা কিন্তু ভবিষ্যতে আমাদের পাইপলাইন স্ট্রেংথেন করার জন্য খুবই হেল্পফুল হবে। মাঝখানে আমরা দেখলাম যে বাহির থেকে অনেক ফরেন প্লেয়ার আমাদের এখানে এসেছে, মানে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার বেশ কজন প্লেয়ার এসেছে, মানে এটা বলা চলে একটা রেকর্ডই। এই যে প্লেয়ারগুলো আসলো এখানে ট্রায়াল দিয়ে গেল, তাদেরকে নিয়ে আপনাদের কোনো মানে এখনো তারা কি আপনাদের টাচে আছে কিনা, বা তাদেরকে নিয়ে কোনো প্ল্যান আছে কিনা আপনাদের সামনে? আচ্ছা, প্রথমেই বলতে চাই, হ্যাঁ, এটা অনেকটা বলতে পারেন প্রথমবারের মতো এইভাবে এই স্কেলে আমরা করেছি, তো আমাদের জন্য এটা একটা অভিজ্ঞতা ছিল। দ্বিতীয়ত বলতে চাই যে দেখেন, ট্রায়াল আর ক্যাম্পের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ট্রায়াল হচ্ছে আপনি অরিজিন প্লেয়ার হোক আর দেশের প্লেয়ার হোক, আপনি এসে পরীক্ষা দিতে। সো ট্রায়ালটা হয়েছে, ট্রায়াল হয়ে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা মেজারমেন্ট হয়েছে, এবং এই ট্রায়াল থেকে কিন্তু জায়ান এসছে যে আন্ডার-23 খেলে ন্যাশনাল টিমে গিয়েছে। এই ট্রায়ালের আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু আপনি এবছর আমাদের আন্ডার-20 যে সাফ হবে সেখানে তাদের ক্যাম্পে ডাকা হবে। আমার হিসাবে 3টে প্লেয়ারকে ডাকা হচ্ছে এই ট্রায়াল থেকে, এবং নেক্সট ইউথ যে প্রোগ্রাম হবে সেখানে ডাকা হবে। ডেফিনেটলি যাদেরকে আমাদের টেকনিক্যাল টিম যারা ছিল সেখানে, তারা রাইট মনে করেছে, তাদেরকে ডেফিনেটলি তাদের সাথে আমাদের যোগাযোগও আছে, এবং তাদেরকে আমাদের সময় মতো ডাকাও হচ্ছে এবং ডাকা হয়েছেও। সো এখানে যেটা আপনাকে বুঝতে হবে যে আমি ট্রায়ালে আসবো মানে যে আমি চান্স পেয়ে গেলাম তা না, কিন্তু হতে পারে আমি অরিজিনাল প্লেয়ার, বাট আমার অরিজিনাল প্লেয়ার কিন্তু আমাকে ন্যাশনাল টিমে গ্যারান্টি দেওয়ার কোনো কোয়ালিটি নয়। আমার ট্রেনিং, আমার স্কিল, আমার পারফরমেন্স ইজ হোয়াট ইট ম্যাটার। আমি এখন একজন অরিজিনাল প্লেয়ারের সাথে মিটিং করেছি, জাস্ট এখন আপনাকে, ওই জন্য দেরি হয়েছে আমার। একজন মহিলা প্লেয়ার, আমাদের ফুটবলার, ওনাকে আমরা একই কথা বলেছি। উনি এই সামনে 28 তারিখে ক্যাম্পে জয়েন করবে, উনি মনে হয় 8-10 দিনের ক্যাম্প করবে। তারপর ওনাকে বলা হয়েছে দেখেন, এই ক্যাম্পে যদি আপনি জয়েন করবেন তখন কিন্তু আমি আর নাই, তখন হচ্ছে আপনার টেকনিক্যাল টিম, হেড কোচ পিটার বাটলার সাহেব ছিল, তাদের উপরে। আপনি যদি পারফর্ম করেন, তাদের এক্সপেকটেশন মিট করতে পারেন ইন টার্মস অফ পারফরমেন্স, স্কিলস অ্যান্ড ফিটনেস, ইনশাল্লাহ ইউ উইল বি কল্ড। সো ওই ট্রায়াল থেকে অলরেডি তো জায়ান ন্যাশনাল টিমে খেলছে, আরও অ্যাটলিস্ট 2 থেকে 3 জন প্লেয়ার এবার ন্যাশনাল আন্ডার-20 আসবে। সো আই থিঙ্ক ইয়েস, যাদেরকে যোগ্য মনে হয়েছে দে উইল বি কল্ড, এটা কোনো সন্দেহ নেই।